প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মানে আর মাত্র 17 দিন আছে শেখ হাসিনার হাতে। এটা মার্কিন যেই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলের সকল দর্শকদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি। আপনারা যারা সরকার পতন নিয়ে চিন্তিত এবং সরকার পরিবর্তন নিয়ে চিন্তিত, তারা হয়তোবা মিষ্টি কিনে ফেলতে পারেন অ্যাডভান্স। আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। তাহলে লাশ হয়ে ফিরবো। প্রয়োজনে আমার সাথী যারা আছেন, আমাকে যারা চিনেন, আমার কবরে রাজপথে হবে। আমি যদি আমাকে গুলি করে যদি মারা হয়, আমার এই লাশ দিয়ে আপনারা এই গণতন্ত্রের জন্য মিছিল করবেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, এই ভিডিওগুলোর প্রথমেই আপনারা গুরুত্বপূর্ণ একটি নিউজ দেখতে চলেছেন, যেখানে ডোনাল্ড লু এক ভয়ঙ্কর বার্তা নিয়ে হাজির হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সকলেই জানি ডোনাল্ড লু এর কারণেই পাকিস্তানে ইমরান খানের পতন হয়েছিল। এখন কি সেই একই হাওয়া বইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও? দর্শক, সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি ভয়ঙ্কর নিউজ জানতে চলেছেন, যেখানে বলা হয়েছে এক মহা বিপর্যয়ের মুখে আওয়ামী লীগ সরকার। প্রিয় দর্শক, কেন মহা বিপর্যয়ের মুখে? দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক সাকিব। দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যখন ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিরোধীদের উপর নির্যাতন, গুম খুন, গায়েবী মামলা এবং অপশাসন, এগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই সময় শেখ হাসিনা পদত্যাগ করতে চাইবেন না, এটা সহজে অনুমেয়। শেখ হাসিনার সামনে দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন। প্রথম বিকল্প হচ্ছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আবার গতকালকে চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে চলে যান। এখন সিঙ্গাপুরে কি চিকিৎসার জন্য গিয়েছেন নাকি মার্কিন চাপের কারণে গিয়েছেন? কারণ আমেরিকা আগে থেকেই একটা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা চাপ দিবে শেখ হাসিনাকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর দায়িত্ব হস্তান্তর করে দেন, করে আপনি পদত্যাগ করেন। ঠিক এই কারণেই শেখ হাসিনা কিন্তু গত পরশুদিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। দেখা করার পরেই কিন্তু এই চুপ্পু সিঙ্গাপুর চলে গিয়েছেন। তাহলে সমস্যা হচ্ছে যে আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না, কারণ রাষ্ট্রপতি অসুস্থ। তাহলে শেখ হাসিনা কার কাছে পদত্যাগ করবে? দ্বিতীয় বিকল্প কি? দ্বিতীয় বিকল্প হচ্ছে একটি সত্যিকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার জন্য, মানে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অংশগ্রহণমূলক হয়, সেটা করার জন্য শেখ হাসিনাকে বর্তমান আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থ, তাই রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে পারে। আপনারা জানেন যে শিরীন শারমিন চৌধুরী নবম G20 পার্লামেন্টারি স্পিকার সামিটে অংশ নিতে গত সপ্তাহে নয়াদিল্লিতে ছিলেন এবং তিনি এই G20 পার্লামেন্টারি সামিটের ফাঁকে ফাঁকে তিনি অনেক ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। যেমন সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি যে কোনো সময় পদত্যাগ করেন অথবা তিনি সংসদ সদস্য মানে এমপি পদ থেকে রিজাইন করেন। তাহলেই শেখ হাসিনা অটোমেটিকলি প্রধানমন্ত্রিত্ব তার চলে যাবে। এটা সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ের 1 ধারায় বলা আছে। তো বাংলাদেশ সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে 2 ধারা বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সংসদে যে সংখ্যাগরিষ্ঠতা, এই সংখ্যাগরিষ্ঠতা যদি তিনি ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে তিনি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিবেন এবং যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে তা গ্রহণ করেন, তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এভাবেও কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে সাংবিধানিকভাবে চলে যাওয়ার সুযোগ আছে। এছাড়াও সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসিয়াল কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলো রাষ্ট্রপতির অবর্তমানে সম্পাদন করবেন।
যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন, ততক্ষণ পর্যন্ত স্পিকার তার কার্যক্রম চালিয়ে নেবেন। এটা সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে দেখেন, আমেরিকা কিন্তু এই বিকল্প দেওয়ার আগে কিন্তু আমেরিকা বাংলাদেশ সংবিধানটা কিন্তু ভালো করে পড়ে নিয়েছে। তাদের অনুচ্ছেদ, ধারা, উপধারা সবকিছু মুখস্থ করে শেখ হাসিনা বারবার বলে না যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, তো এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার কাছে দুটো বিকল্প প্রস্তাব রেখেছে। এবার দেখেন আমেরিকা কি চালাক। শেখ হাসিনাকে যেই দুটো প্রস্তাব দেওয়া হয়েছে, একটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর এবং দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতিরা বর্তমানে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এটা করতে ব্যর্থ হলে তাহলে আমেরিকা বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা সহ বাংলাদেশের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে একের পর এক ভিসা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া আরম্ভ করবে। যদি শেখ হাসিনা এই দুইটি বিকল্পর একটা বিকল্প অনুসরণ করে পদত্যাগ না করে, তাহলে আমেরিকাতে একজন উচ্চ মূল্যের ব্যক্তি রয়েছেন, ভেরি হাই প্রোফাইল পারসন, অবশ্যই তিনি সজীব ওয়াজেদের কথাই বলেছেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আমেরিকাতে বিভিন্ন মামলা হবে এবং আমেরিকাতে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনের ধারা অনুসরণ করে তার বিচার করা হবে। যদি শেখ হাসিনা এটা অনুসরণ না করেন, যেটা অলরেডি পরোক্ষভাবে শেখ হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। ঘটনা যেটা হয়েছে গতকাল, আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আমরা জানি 4টা দেশের মধ্যে আছে, বাংলাদেশ, ভারত, এরকম কিছু দেশ, যারা তাদের আমদানি রপ্তানির বিল 2 মাস পর পরবর্তী মাসে গিয়ে, মানে এখন মার্চ এপ্রিলে যে আমদানি হয়েছিল, এই আমদানিটার বিল পরিশোধ করেছে মে মাসে এসে। আবার একইভাবে মে জুনের বিল জুলাইতে গিয়ে পে করবে $1.68 বিলিয়ন। এটা করার পরে এখন আমাদের সঙ্গে নেট রিজার্ভ $14 বিলিয়ন সামান্য বেশি ছিল। এখন আপনি যখন এই $1.5 বিলিয়ন বেশি করছেন, তার মানে 13 পয়েন্ট সামথিং। এটা এক্স্যাক্ট ডেটা আমি সব একই পাই নাই, আবার কিছুটা ভ্যারিও করে কোনো পত্রপত্রিকায়, কিন্তু গ্রসলি এটা এখন মানে আপনি বুঝতেই পারছেন 13 বিলিয়নের নিচে, 13 পয়েন্ট সামথিং, 13 বিলিয়নের নিচে নেমে গেছে এটা, 12 পয়েন্ট সামথিং, কারণ 14 একটু বেশি ছিল, এখান থেকে 1.68 মানে 1.7 বিলিয়ন যদি আপনি বাদ দেন। অঙ্কটা কেমন ভয়ঙ্কর। আমরা এই মুহূর্তে সব রকম রেস্ট্রিকশন দেওয়ার পরও $5.5 বিলিয়ন ইম্পোর্ট করছি গত 8-10 মাস, মানে আমাদের এই অর্থ বছর যদি হিসাব করি $5.5 বিলিয়ন গ্রসলি ইম্পোর্ট করছি। তার মানে 2 মাস মানে হলো $11 বিলিয়ন, 2 মাসের একটু বেশি। লিস্ট কমফোর্টেবল মানে এর নিচে নামা বিপজ্জনক, সেটা হচ্ছে 3 মাসের ইম্পোর্ট, তাতে $16.5 বিলিয়ন লাগে, $5.5 বিলিয়ন প্রতি মাসে হিসাব করলে আমরা খুব ক্লিয়ার। সেই জায়গায় এখন 12.5 মতো আছে যদি আমরা বলি, তাহলে আমরা যদি হিসেব করলে খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারি কত দাঁড়াচ্ছে। মানে $4 বিলিয়ন গ্যাপ অলরেডি হয়ে গেছে। এতে ইম্প্যাক্ট কী হবে আসলে, মানে রিজার্ভটা আসলে কেন থাকতে হয়, রিজার্ভ না থাকায় কি আসলে কথা, আপনার রিজার্ভ নাই কী সমস্যা হতো? আপনি তো আসলে রিজার্ভ থেকে টাকা ছাড়ার কথা, রিজার্ভ শব্দটা কিন্তু রিজার্ভ। আপনি এক্সপোর্ট করবেন, আপনি ইম্পোর্ট করবেন, একটা ব্যাংক এক্সপোর্ট করছে, সেখান থেকে সে ফরেন কারেন্সি পাচ্ছে, সেটা দিয়ে সে ইম্পোর্টের এলসি খুলে দিচ্ছে, সে রেমিটেন্স পাচ্ছে, সেগুলো দিয়ে সে এলসি খুলছে। কথাটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু রিজার্ভ হচ্ছে একটা দেশ তার নিজের মুদ্রাকে, বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলারের বিপরীতে তার লেনদেনের মান ধরে রাখতে কতটুকু পারবে সেটার একটা শক্তির জায়গা, যে আপনি প্রয়োজনে মার্কেটে ইন্টারভিন করতে পারেন। আপনি মুদ্রাকে নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু তারপরও আপনার হাতে কিছু অস্ত্র আছে, আপনি প্রাইস ফিক্স না করে দিয়েও আপনি ডলারের সরবরাহ বাড়িয়ে কমিয়ে এক ধরনের নিয়ন্ত্রণের জায়গা থাকে। কিন্তু এই মুহূর্তে যখন দেখছে একটা রিজার্ভ কমে যাচ্ছে, তখন কী হবে দেখুন তো। ধরুন আপনি আপনার কথা ভাবুন, আপনার হাতে $100 আছে, কোনোভাবে পেয়েছেন, আপনার কিছু টাকা দরকার, আপনি $100 কিন্তু এখন ক্যাশ করবেন না, কারণ আপনি দেখছেন $100 117 টাকা, কাগজে কলমে কার মার্কেটে গেলে 30 টাকা পাচ্ছেন, আপনি দেখছেন যে সামনে কিন্তু অবস্থা আরও খারাপ হবে, টাকা আরও বেশি পাওয়া যাবে। সো আপনি লোন টোন করে কিছু আপাতত চলবেন, 1-2 হাজার টাকা ওই ডলারটা ধরে রাখবেন। এবং এক্ষেত্রে রিজার্ভ একটা গুরুত্বপূর্ণ আপনার লক্ষণীয় ব্যাপার হবে, যে রিজার্ভ কিন্তু কমে যাচ্ছে, সুতরাং সরকার চাইলেও ডলারকে খুব একটা স্টেবল করতে পারবে না, ডলারকে টাকার বিপরীতে আর কি। যদি তা না পারে, তার মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকা আরও অনেক মূল্য হারাবে এবং অনেক দ্রুত। সুতরাং আপনি এই স্পেকুলেশন যেটা করছিলেন ডলারকে নিয়ে, সেটা আরও বাড়বে। মধ্যে কথাটা হলো, বটম লাইন এই, রিজার্ভ যত কমতে থাকবে, ডলারের প্রতি আস্থা মানুষের তত বাড়বে, মানুষ তত ডলার ধরে রাখতে চাইবে। যিনি বিদেশ থেকে রেমিটান্স পাঠান, অতি প্রয়োজনীয় না হলে সেটা পাঠাবেন না। যিনি রপ্তানি করেন, তিনি চেষ্টা করেন বিদেশে তার যে আয় আছে, সেই আয়টা যত দেরিতে আনা যায় সেই চেষ্টা করতে। যার হাতে ক্যাশ ডলার দেশে কোনোভাবে আছে, সেটা বাদ দেবে। এবং কেউ ক্যাশ ডলার কিনে রেখে দেবেন, কারণ এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। এখন যেমন সোনা কিনছে, বাংলাদেশের পার্সপেক্টিভে ডলার কিনে রাখা একটা ইনভেস্টমেন্ট। আমি ধারণা করি অনেক মানুষ এই কাজটা করেছেন। এই সব কিছু, এবং তারা এটা ধরে রাখবেন। সুতরাং বাজারে সাপ্লাই কমতে থাকবে, এবং সাপ্লাই কমা মানেই হচ্ছে আপনার লিস্ট যে প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলোর বিপরীতে আপনার যখন সাপ্লাই কমবে, তখন অকল্পনীয় পরিমাণে টাকার মূল্য পতন হবে। সুতরাং রিজার্ভের এই যে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা কখন এটা তৈরি হচ্ছে, সামনে আবার আরেকটা ঈদ আছে, সেখানে ইম্পোর্টের পরিমাণ বাড়ে, সেখানে সব কিছু এরকম লাগবে। অ্যাট দ্য সেম টাইম আবার ওই যে বলেছি যে ঈদে তো আবার কেউ বলেন যে ডলারের সাপ্লাইও বেড়ে যায়, রেমিটেন্স বেড়ে যায়, কিন্তু সারপ্রাইজিংলি গত রমজানের ঈদের মাসে ডলারের সাপ্লাই বাড়ে নাই, রেমিটেন্স বাড়ে নাই, আগের তুলনায় বরং কমে গেছে। এটা অকল্পনীয় বাংলাদেশে ছিল। আপনি এমন একটা সময়ে রিজার্ভের এই চরম ক্ষয় তৈরি হয়েছে, যখন যেসব ক্ষেত্রে আমরা আয় করি, সেসব কোনোটার ক্ষেত্রে কোনো সুসংবাদ নাই। সুতরাং সামনে ডলারকে নিয়ে যারা খেলবেন,
ডলারকে নিয়ে যারা বেনিফিটেড হতে চাইবেন তারা খুব স্বাভাবিকভাবেই এই ক্ষয়িষ্ণু রিজার্ভ যেটা আছে সেটা তাদেরকে আরও বেশি এই খেলায় আগ্রহী করে তুলবে, আরও বেশি তাদের এই ডলার ধরে রাখায় আগ্রহী করবে। এই ঘটনাগুলো সামনে ঘটতে যাচ্ছে। বাংলাদেশ যদি কোনো বড় স্কেলে সাহায্য, বিরাট বড় স্কেলে, ইভেন চায়নার $5 বিলিয়ন ইউয়ানে যদি লোন পায়ও সেটাও খুব বড় অঙ্ক না, কিছুটা। এদিকে চাপ তৈরি হচ্ছে নানা রকম। দীর্ঘদিন আপনি অনেক পেমেন্ট আটকে রেখেছেন। আমি একটা সময় শর্ট টার্ম লোন নিয়ে কথা বলেছি প্রাইভেট সেক্টরে, সেটাও $10-12 বিলিয়ন আছে, পুরো নাদের কিছু দিতে হবে, জ্বালানির পেমেন্ট বাকি আছে। পরিস্থিতি আসলে কতটা খারাপ, এবং ঘটনাচক্রে এখন গরমকাল, এই তীব্র চাপ সব কিছু মিলিয়ে এই রিজার্ভ যেভাবে কমে যাচ্ছে, রিজার্ভ আরও কমতে থাকবে, খুব অ্যালার্মিং একটা সময় আমাদের সামনে আসছে, এটা বলে দিতেই পারি। এই হাসিনার পতন চাই, পতনের বিকল্প আর কোনো রাস্তা নাই। তাহলে লাশ হয়ে ফিরবো। প্রয়োজনে আমার সাথী যারা আছেন, আমাকে যারা চিনেন, আমার কবরে রাজপথে হবে। আমি যদি আমাকে গুলি করে যদি মারা হয়, আমার এই লাশ দিয়ে আপনারা এই গণতন্ত্রের জন্য মিছিল করবেন। তারপর এই শেখ হাসিনার পতন চাই। আমি বলতে চাই, অল বিশ্বের 160 জন নোবেল বিজয়ী যারা আছেন তারা মানবতার পক্ষে কাজ করতেছে। তাদের কাছে আমার অনুরোধ, এই টাইগারের অনুরোধ, বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশ অশান্তিতে আছি, আমরা আমাদের স্বাধীনতা নাই। কথা বললে গুণ খুমের ভয়ে অনেকে কথা বলে না, কিন্তু এই টাইগার কথা বলবে, কারণ একদিন মরতে হবে। মরায় আমি ভয় পাই না, আমি সত্য কথা বলবো, যেখানে সেখানে আমি সত্য কথা বলবো, আমি ন্যায়ের কথা বলবো। সেই জন্য এই হাসিনার পতন চাই, পতনের বিকল্প আর কোনো রাস্তা নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।